সিম্পল একটা এক্সাম্পল, আমার লাইফ আমি যখন 80 সালের কথা, আমি ক্লাস 8-এ পড়ি, 1980। এটা জাস্ট বিফোর দ্য ঈদ ফেস্টিভ্যাল, ঈদের মনে করো 2 দিন আগে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্যাংকিং ওয়ার্কিং ডে। তখন তো আমাদের বাংলাদেশে এত ডেভেলপ ছিল না, এত ব্যাংকিং সেক্টর ছিল না, রাইট? তোমাদের সোনালী ব্যাংক ছিল, রূপালী ব্যাংক ছিল, আর কি জনতা ব্যাংক, এই ধরনের কয়েকটি গভর্নমেন্ট লেভেল ব্যাংক ছিল। সোনালী ব্যাংকের চেক নিয়ে গেলাম, আমার আম্মা পাঠালেন যে টাকা উঠায় না, পরশু দিন তো ঈদ। চেকটা নিয়ে আমি দাঁড়ায় আছি, ছোট তো অনেক, ক্লাস 8-এ পড়ি, বিশাল লাইন। এই লাইন আগাতে আগাতে যখন আমি চেক প্লেস করবো তার আগেই ব্যাংক বন্ধ হয়ে গেল। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? ব্যাংক বন্ধ হয়ে গেল, মানে টাকা উঠানো গেল না। একদিন বাদে পরের দিন ঈদ, অবস্থাটা বুঝতে পারতেছ? ঘরে যদি না টাকা আনতে পারলাম এবং ঈদও চলে আসলো একদিন পরে, টাকা তোলার সুযোগ নাই। That was the reality and the situation in Bangladesh. I'm talking about 1980s in Sholani Bank. But think about now, what happened? তোমার ঘরে টাকা নেই, তোমার ব্যাংকে টাকা আছে। তুমি ঈদের আগের দিনও যদি তোমাকে বলা হয় বাসা থেকে টাকা তুলে আনতে, কি দরকার? তাহলে সকালবেলা যে এটিএম বুথ থেকে কালেক্ট করে আনতে পারবো। তাই বলো কি বলো না? জি স্যার। তাই না? অথবা এটিএম বুথেও তোমার এখন আর যাওয়ার দরকার নাই, মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে। ঘরে বসেই তুমি মানি ট্রান্সফার করে এখান থেকে, অথবা বিকাশ নিলাম যে তুমি মানি ট্রান্সফার করে যেখানে প্রোডাক্ট কিনতেছো, অনলাইনে অর্ডার দিলে সেখানে মানি রেমিট করতে পারছো, ট্রান্সফার করতে পারছো। সো তাহলে তোমরা রিয়েলাইজ করতে পারতেছো যে what is the difference between the conventional banking system and e-banking system. E-banking system can far more better and faster and making the transaction, huge number of the transaction at a time, whereas the conventional method is very slow. কাজেই যদি বেশি ট্রানজাকশন হতে থাকে তাহলে গ্রোথ রেট অটোমেটিক কিন্তু আমাদের বেড়ে যাবে। এই জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু implement the online banking system in Bangladesh, right? Already তোমরা জানো যে অনলাইনে আসলে ব্যাংকিং সিস্টেম অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে। আমরা যে বাংলাদেশে বলি, তোমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছো, বিভিন্ন উপজেলা থেকে আসতেছো, আমি আমার উপজেলা নীলফামারী ডিস্ট্রিক্টে কিশোরীগঞ্জ উপজেলা যেও দেখছি, সেইখানেও ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে। আমার কোনো সমস্যা হয় না গ্রামের বাড়িতে যাওয়ার সময় যে আমার পকেটে টাকা নাই, কার্ডটা দিয়ে এটিএম বুথে ঢুকে আমি টাকা পাঞ্চ করে নিলাম। তোমরা আমার সাথে এগ্রি কিনা যে উপজেলা লেভেল পর্যন্ত কিন্তু আমি ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি বোধহয় বাংলাদেশে এই মোমেন্টে এটিএম বুথ আছে, মোর দেন 5000 বা অ্যারাউন্ড 5000 এর কাছাকাছি। তাহলে এটা আসলে আমাদের মানে ডেইলি লাইফের জন্য কিন্তু খুব ইজি অ্যাক্সেস, ইজি ইউ ক্যান কালেক্ট দ্য মানি ফ্রম দ্য থ্রু দ্য এটিএম বুথ, রাইট? কাজে এইরকম ঠিক একইভাবে ডাচ বাংলা ব্যাংক সহ আরো নানান রকম ব্যাংক যেগুলো এটিএম বুথ চলে আসে, ব্র্যাক ব্যাংক আছে বা প্রিমিয়াম ব্যাংক, বিভিন্ন রকম ব্যাংক সিস্টেম আছে। বাট নাম্বার অফ এটিএম বুথের দিক থেকে সবচেয়ে হাইয়েস্ট এটিএম বুথ আছে এই মোমেন্টে ডাচ বাংলা ব্যাংকের। কাজেই তোমরা বুঝতে পারতেছো যে আমি যে কম্পেয়ারটা করলাম তোমাদের সাথে, যে আমার লাইফে 80 সালের অবস্থান বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ ফার মোর আসলে ডিফারেন্ট, তাই না? জি স্যার। রাইট। ঠিক একইভাবে আবার মনে করো যে এই যে ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি তোমাদেরকে, বাংলাদেশের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। স্যার এখন তো আসলে অনেক ভালো, আপনারা এত কষ্ট করছেন, টাকা উঠাইতে পারেন না, চেক নিয়ে দাঁড়াইছিলেন, হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। ঠিক আবার এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমরা এখানে সবাই এমএসসি সিএসসি স্টুডেন্ট। কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমটা কিন্তু ঠিক রাখতে হবে। তোমরা ব্যাংকিং সিস্টেমে মানে ট্রানজাকশন না করো, বাট ইউ হ্যাভ টু লার্ন হাউ দ্য কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম ইজ রানিং। এটাকে যদি হারায় ফেলো তাহলে কি হবে জানো? সেই ই ব্যাংকিং বা অটোমেশন সিস্টেম ব্যাংকিং এর ক্ষেত্রে তোমরা ডেভেলপ করতে পারবে না। আমার সাথে এগ্রি কিনা? জি স্যার। রাইট। বিজনেস প্রসেস তো জানতে হবে, বিজনেস প্রসেস জানতে হবে। এই জন্য আমাকে কিন্তু মানে ফিল্ডে যে আমাকে ব্যাংকে যে physically জিজ্ঞাসা করলো how you are running the business, how you are remitting the money, how you are transfer the money,
সেই সিস্টেম তার মানে আমার বিজনেস প্রসেসটা জানতে হবে। এই জন্য আমাদের ফেস টু ফেস ব্যাংকে যে বের করতে হয়, তারপর এটাকে আমরা রিঅর্গানাইজ করে রিডিজাইন করে তারপর মানে কোড দিয়ে আমরা ডেভেলপ করে তারপর আমি ইমপ্লিমেন্টেশনে যাই। আমি জাস্ট আর একটা এক্সাম্পল এই ব্যাংকিং সেক্টর বলি। একটা তো বললাম আমার বাংলাদেশের অবস্থানটা তোমরা বুঝে গেলাম, কম্পেয়ার করতে পারতেছে। আমার সময় কি ছিল, তোমাদের সময় ব্যাংকিং সেক্টর কি, তুমি চিন্তাও করতে পারবো না, কারণ তুমি ইমিডিয়েটলি যখন যাবো তখন তোমার টাকা তুমি উইথড্র করতে পারবো। এটা সকাল না, দুপুর না, রাত না, রাত 12টা, 1টা, 2টা, 3টা, হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান উইথড্র দ্য মানি ইউটিলাইজিং দ্য মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং or e-banking system. Clear? আমি জাস্ট আর একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো যেটা বললাম যে তোমরা কিন্তু কনভেনশনালকে হারায় ফেলো না। আমার একটা এক্সপেরিয়েন্স, এটা আমি জাস্ট শেয়ার করি, এটা তোমাদের হেল্পফুল হবে। এটা হচ্ছে ইয়েতে কি বলে, এটা হচ্ছে 2014 একটা ঘটনা। সেটা ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসে, আই ওয়াজ এ ভিজিটিং প্রফেসর ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসে। সেখানে ই বিজনেস মডেল এন্ড স্ট্র্যাটেজির উপর একটা লেকচার দিচ্ছিলাম। ওখানে বিভিন্ন দেশের স্টুডেন্টরা ছিল, তার মধ্যে জাপানের স্টুডেন্ট ছিল, মালয়েশিয়ান স্টুডেন্ট ছিল, তারপর ইন্দোনেশিয়ার স্টুডেন্ট ছিল, আরো কান্ট্রির স্টুডেন্ট ছিল। ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন স্টুডেন্ট ছিল, ওরা পেট্রা ক্রিস্টিয়ানা ইউনিভার্সিটি থেকে আসছিল ওখানে স্টাডি করার জন্য, এই কোর্সটা করার জন্য, ই কমার্স আমি যে কোর্সটা নিচ্ছিলাম। মজার বিষয়টা হলো, দেখো আমি ওখানে ই কমার্স পড়তে যে অনলাইন, এই যে তোমাদের যেমন বললাম যে কনভেনশনাল, তোমার বেশ সুন্দর বুঝে গেল যে ডিফারেন্স বিটুইন কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম এন্ড ই ব্যাংকিং, হ্যাঁ, বা মোবাইল ব্যাংকিং। কিন্তু আমি যখন কনভেনশনাল বা ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম বলছি, তখন ইন্দোনেশিয়ার স্টুডেন্ট খুবই মেরিটোরিয়াস। ওরা জিজ্ঞেস করছে, টিচার, so why the conventional banking system? Why we are talking about conventional system? We are habituated with the online banking system. We have a card. You can go to the ATM booth. We will punch and get the money. ওদের বারবারই একই কথা, যে তার মানে ওদের এজ তখন ছিল অনার্স এর পরে জাস্ট সেকেন্ড ইয়ার উঠতেছে, মনে করো 18 না হলে 19-20 এর মধ্যে তাদের এজ। তার মানে তারা বুঝতেই পারতেছে না যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম একটা সিস্টেম, ওটা তাদের জানতে হবে। তাহলে এটা বুঝাইতে আমার হাফ অ্যান আওয়ার টাইম পার হয়ে গেছে। তখন বুঝলাম যে কিভাবে কাজ করে। বললাম, দেখো এই সিস্টেমটা যদি না থাকে, তুমি যদি এটা লার্ন যদি না করো, হাউ ইউ উইল ডেভেলপ দ্য অটোমেটেড সিস্টেম। তখন তারা বুঝতে পারবে, বলে, টিচার, নো ওয়ান টিচ আস বিফোর, there is another system in the banking that is the conventional or the traditional system. We have seen the card, we have make the card through the bank, and we are utilizing or using the card to the ATM booth. তার মানে তাদের মাথার ভিতর শুধু ওই অনলাইনের বা ই ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংটাই ঢুকে আছে। তখন বললাম যে দেখো, যদি তোমরা অরিজিন রুটটা যদি না জানো, যদি সেটা ডেভেলপ, যদি সেইটা তোমার বিজনেস প্রসেস জানতে হবে, দেন ইউ ক্যান ডেভেলপ দ্য সিস্টেম অ্যাকর্ডিংলি। তখন তারা বিষয়টা বুঝলো। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এমনও কিন্তু সারা ওয়ার্ল্ড, এটা কিন্তু আমি ইন্দোনেশিয়া পেট্রা ক্রিস্টিয়ানা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা বলছি না, বাট অনেক দেশেই কিন্তু এখন এই অবস্থান আছে। তারা কিন্তু কনভেনশনাল ইয়ে থেকে কিন্তু হারায় যাচ্ছে, অটোমেটেড নিয়ে ব্যস্ত থাকছে, তাহলে কিন্তু ফিউচারে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো যেখানে যে রকমের আমরা ই বিজনেস সিস্টেম অ্যাপ্লাই করি না কেন, ইমপ্লিমেন্ট করি না কেন, আমাদের মনে রাখতে হবে আমাদের ফিল্ড ওয়ার্ক যেটা, রুট যেটা বিজনেসের, বিজনেস প্রসেস বা বিজনেস যে চেঞ্জটা conventional, we have to learn. Is it clear? Yes, sir. Okay, আমরা আবার স্লাইডে একটু ফিরে যাই। তাহলে মোটামুটি আমাদের একটু ক্লিয়ার হয়ে গেল যে ই কমার্সটা কি এবং ই কমার্সের ইম্পর্টেন্সটা তোমরা বুঝলে। আমরা আসলে একটা এক্সাম্পল এই মোমেন্টে দিলাম, যেটা ই ব্যাংকিং বা ব্যাংকিং সেক্টরের এক্সাম্পল গুলো দিলাম, তার থেকে কিছুটা হলে তোমরা লার্ন করলে। এবার আসো যে 4 ওয়েজ অফ ইলেকট্রনিক কমার্স। এখানে আমরা বলতেছি 4 ওয়েজ, মানে এখানে বিভিন্ন রকমের ই কমার্সের ক্যাটাগরিজ আছে। তোমরা জানো, B2B, বিজনেস টু বিজনেস, B2C, বিজনেস টু কনজিউমার, C2C, কনজিউমার টু কনজিউমার, C2B,
কনজিউমার টু বিজনেস। হ্যাঁ, কাজে এই যে প্রসেস গুলো দেখা যে 4 ওয়েজ অফ ইলেকট্রনিক কমার্স। আর তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে 4টা ওয়ে, আর নিচে বলা দ্য স্ট্যান্ডার্ড ডেফিনিশন অফ ই-কমার্স ইজ এ কমার্শিয়াল ট্রানজাকশন which is happen over the internet। তাহলে এখানে 4টা প্রসেসের কথা বলা হচ্ছে। আমরা ঠিক এইগুলো ই বিজনেসে যেও দেখবো, ই বিজনেস ক্লাসিফিকেশন এগুলোকে আমরা বলে থাকি। তাহলে B2C, have you heard about the B2C? That means business to consumer। এই যে অনলাইনে যে বিজনেস করো বিভিন্ন প্যাটার্নে নেচারে হয়, একটা হচ্ছে B2C, বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমার কাকে বলা হয় বলো তো? কোন এক্সাম্পল দিতে পারবা? তোমরা জানো, আমি জানি। B2C বিজনেস থেকে যখন কাস্টমার মানে ডিরেক্ট কাস্টমার কে দেওয়া হয়, কাইন্ড অফ চেঞ্জের দ্বারা যে আমরা প্রোডাক্ট কিনছি। হ্যাঁ হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। স্যার দারাজ ওয়ান কাইন্ড অফ C2C, কাস্টমার মানে এখানে কনজিউমাররাই আবার আপলোড করে, আবার কনজিউমারের কাছে যায়। কনজিউমার আপলোড করে কনজিউমার মানে যেগুলো আমাদের মার্চেন্ট বলি, হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ C2C। কিন্তু সাপোজ স্বপ্নের একটা ওয়েবসাইট আছে, স্বপ্ন থেকে অর্ডার করলাম, এটা হলো B2C। থ্যাংক ইউ ভাই। ও B2C বলো, তুমি C2C। আর কি বলবা? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আচ্ছা, আসো তাহলে আসলে দারাজ বিভিন্ন টাইপের আসলে ইয়ে করে। যে কোনো বিজনেস অর্গানাইজেশন যে কোনো ভাবে আসলে বিজনেস গুলো করতে পারে। C2C প্যাটার্ন করতে পারে, B2C প্যাটার্ন করতে পারে, B2B প্যাটার্ন করতে পারে। আমরা যেটা বলতেছি প্রথম B2C, বিজনেস টু কনজিউমার। মনে করো তোমরা এখন ফুড পান্ডা থেকে বললো তো, ফুড পান্ডা না কি, ফুড পান্ডা থেকে যখন পারচেস করছো প্রোডাক্টটা, তাহলে একটা বিজনেস অর্গানাইজেশন ফুড পান্ডা, তুমি পারচেস করো ইন্ডিভিজুয়ালি, কারণ তোমার নিজের ফুড নিচ্ছ, তাহলে তুমি কনজিউমার। এই রিলেশনশিপটা আসলে B2C। ইজ ইট ক্লিয়ার? তুমি তুমি এটা ইউজ করো, তুমি খাবে, তাই তো? তাহলে এটা হচ্ছে B2C। তাহলে দারাজ যদি এরকম কাজ করে থাকে বা অন্য কোনো অনলাইন পোর্টাল যদি এই ধরনের কাজগুলো করে থাকে অর্গানাইজেশন, তাহলে সবই হবে B2C, বিজনেস টু কনজিউমার। শুধু ডিরেক্ট কনজিউমার সাথে কাজ করে বা কমিউনিকেট করে। আর রেজাল্ট যে কথা বলে C2C, কনজিউমার টু কনজিউমার, এটাও দারাজ করতে পারে বা অন্য কেউ করতে পারে। বাট বেসিক ডিফারেন্সটা হচ্ছে C2C, কনজিউমার টু কনজিউমার। আমরা যদি বলি, মনে করো যে রেজাল্ট তার একটা নতুন প্রোডাক্ট, একটা মোবাইল আসছে, সে নতুন মোবাইল কিনলো, তার হাতে কিন্তু অলরেডি একটা পুরনো 1 বছর আগের আর একটা সেট আছে। এখন তাহলে তার পুরনো সেটটা ইউজলেস হয়ে যাবে না? ইউজলেস হয়ে যাবে তো। তখন সে কি করলো, লেটস সে সে হয়তো হালিমকে দিয়ে দিল, হয়তো হালিমকে সেল করলো, অথবা হালিমকে অল্প প্রাইসে দিয়ে দিল, যেটাই করুক না কেন। তার মানে রেজাল্ট 1 বছর ও সেলফোনটা ইউজ করছে, বাট সেটা সে কিন্তু মানে অবসলিট হয়নি, এটা স্টিল রানিং অবস্থায়। বাট তার জন্য তো ইউজলেস, সে যেহেতু আপডেটেড আর একটা নিয়ে আসছে। এটা যদি সে তার ফ্রেন্ড হালিমকে যদি দিয়ে দেয়, তো এই যে রিলেশনশিপ, অনলাইনের মাধ্যমে আর কি কেনা বেচা গুলো হবে। একটা কোম্পানি, ওখানে আমরা বলি না ভার্চুয়াল কোম্পানি থাকে, তার পুরোনো জিনিসই সেল করতেছে আর একটা ক্লায়েন্ট আছে, এক ক্লায়েন্টটা নিয়ে 2 ক্লায়েন্টের মধ্যে কানেক্ট করে দিচ্ছে, এক ক্লায়েন্টের ইউজেবল product to sell to the other client of the customer. So that relationship is the C2C, consumer to consumer. Is it clear? Yes sir, bicroy.com। bicroy.com, हाँ क्या बोला? मुझे है कि sir। हाँ अच्छा, bicroy.com। ये जो bicroy.com এর কনসেপ্ট আসলে এটা C2C। আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে আসলে C2C ওইভাবে আমরা আসলে অবজার্ভ করি না, ট্রু। কিন্তু বাহিরের দেশে, মনে করো আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করছি 93 থেকে 98 ছিলাম, ওখানে ইউনিভার্সিটি গ্ল্যামারগনে, হ্যাঁ, তা আমরা বাংলাদেশ থেকে যেতাম স্কলারশিপে যাওয়ার পরও আসলে আমরা কোন একটা প্রোডাক্ট, মানে এডুকেশন প্রোডাক্ট এত সহজে পারচেস করতে পারতাম না, হিউজ এক্সপেন্সিভ।
মনে করো ঘরের ভিতরে আমার একটা রিডিং টেবিল দরকার, একটা চেয়ার দরকার, হ্যাঁ, পড়ার জন্য। এটা নতুন যদি আমি পারচেস করতে যাই, কি হয় জানো? হয়তো দেখা যাচ্ছে যে চেয়ার টেবিল মিলে তোমার 200, 250 বা 300 পাউন্ড পড়ে যাচ্ছে। আমার স্কলারশিপ বোধহয় তখন 500 পাউন্ড ছিল, তখনকার কমন স্কলারশিপ 500 বা 550 পাউন্ড পার মান্থ। তাহলে এটা তো আসলে অ্যাবসার্ড একটা স্টুডেন্ট পক্ষে, আমাদের মতো স্টুডেন্ট পক্ষে। কিন্তু ওইখানে একইভাবে বিভিন্ন কান্ট্রিতে, বিশেষ করে ওই ইউনিভার্সিটি আমরা একদম মিডল ইস্ট থেকে প্রচুর ইয়েরা যেত। ওরা কি করতো, ওরা যে কিন্তু একদম স্ট্রেট ওরা নতুন জিনিস সব পারচেস করতো। 6 মাস পর তারা চলে যেত, কারণ ওই জিনিসটা তো তারা নিয়ে যেত না। কারণ অনলাইনের মাধ্যমে ছোট ছোট ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট দিত যে অমুক এই জিনিসগুলো চেয়ার টেবিল সে সেল করে দিবে, ভেরি নমিনাল প্রাইস। হয়তো সে কিনছে 300 পাউন্ড দিয়ে, সে বলে দিয়ে যাচ্ছে চেয়ার টেবিল 100 পাউন্ড। 6 মাস পরে দেখা যাচ্ছে, কারণ সে তো নিতে পারতেছে না, আর এক স্টুডেন্ট যে সেটা পারচেস করে নিচ্ছে। ঠিক সেই স্টুডেন্ট আবার 6 মাস বা 1 বছর চলে যায়, তখন আরো কম প্রাইসে সে আবার ছেড়ে দিচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে ওখানে ওই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে 93, 94 তখন কেবল ওয়েবসাইটের প্রচলন শুরু, 94, 95 এর দিকেও এইভাবে অনলাইনে কেনা বেচা গুলো হতো, বিভিন্ন অ্যাক্সেসরি, বিভিন্ন প্রোডাক্ট স্পেসিফিক ফর দ্য স্টাডি পারপাস। কাজে যারা ডেভেলপিং কান্ট্রি গুলো থেকে যাচ্ছে তারা তো ওইভাবে ইয়ে করতে পারতাম, তারা তখন ওই পুরোনো জিনিসগুলো কিনে তাদের আপাতত স্টাডি পারপাসের ইয়েটাকে মানে চালায় না। তো এই যে কনসেপ্টটা, তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি এটা C2C। আর একটা বড় কনসেপ্ট আছে যেটা আমরা বলে থাকি B2B। তোমরা দেখলে একটু আগে, বিজনেস টু বিজনেস। বলো তো কেউ আসলে B2B কনসেপ্টটা কি? এনিওয়ান? B2B কনসেপ্টটা স্যার আমরা যদি স্যার ট্রেডিশনালি চিন্তা করি, সেটা হচ্ছে যে ওই একটা বড় দোকান থাকবে জেলা শহরে, বা মানে বড় একটা আড়ত থাকবে, সেখান থেকে আমাদের এলাকার যে খুচরা যারা বিক্রি করে, যারা একটা দুটা কোয়ান্টিটি বিক্রি করে, তারা হয়তো 10-15টা কোয়ান্টিটিতে বাল্ক কোয়ান্টিটি নিয়ে আসলো। এটাই আমরা শুধু B2B হিসেবে চিন্তা করতে পারি। রাইট। তার মানে আমরা B2B মানে দুইটা বিজনেস অর্গানাইজেশনের মধ্যে রিলেশনশিপ। এখন অনলাইনের মধ্যে যখন আমরা কাজ করব, হ্যাঁ, রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করব। ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশের কথা বলি, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, এই ড্যাফোডিল DCL যেটা বলি আমরা, DCL ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড 1990 থেকে আছে। এখন ড্যাফোডিল কম্পিউটার করে, তাদের সাথে ড্যাফোডিল কম্পিউটারের সাথে ইন্টেল চায়না তাদের একটা MOU আছে বা এগ্রিমেন্ট আছে। অন বেসিস অফ দ্যাট এগ্রিমেন্ট, Dell Computers Limited purchased the components from the China Intel. এখন এগুলি এনে এখানে অ্যাসেম্বলিং করা হয়, দেন মার্কেটে সেল করা হয়। তাহলে এই যে ড্যাফোডিল বা DCL এর সাথে, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড সাথে ইন্টেল চায়নার যে রিলেশনশিপ, দ্যাট ইজ দ্য B2B। কারণ DCL তো হাজার হাজার বা শত শত কম্পিউটার এট এ টাইম তারা শিপমেন্ট করে চায়না থেকে নিয়ে আসতেছে। সেটা তো আসলে DCL এর জন্য না, তারা ওইটা অ্যাসেম্বলিং করে তারা বিভিন্ন কর্পোরেট লেভেলে পাঠাচ্ছে, বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন পাঠাচ্ছে, ইন্ডিভিজুয়াল লেভেলে সেল করতেছে। আমার সাথে এগ্রি কিনা দেখুন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, DCL এবং ইন্টেল চায়না রিলেশনশিপ ইজ আ B2B। এগ্রি? ওকে, ঠিক একইভাবে ড্যাফোডিল যদি মনে করো স্যামসাং থেকে মোবাইল ফোন নিয়ে আসে, এটা কোথায়? স্যামসাং কোথায়? সাউথ কোরিয়া। নিয়ে আসলো 1000 পিস অফ স্যামসাং প্রোডাক্ট। তাহলে কি? তাহলে DCL এর সাথে স্যামসাং কোম্পানি কি হবে? রিলেশনশিপটা B2B। তারপর ড্যাফোডিল কি করবে? এটা কর্পোরেট লেভেলে সেল করতে পারে, বিজনেস অর্গানাইজেশনকে সেল করতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলে সেল করতে পারে। যদি ড্যাফোডিল কোম্পানি ইন্ডিভিজুয়াল লেভেলে সেল করে, এই রিলেশনশিপটা কি হবে? স্যার ওটা B2C। কারণ রেজাল্ট যে ড্যাফোডিল কোম্পানি থেকে সরাসরি একটা কম্পিউটার কিনে আনলো, তাহলে এই রিলেশনশিপটা রেজাল্টের সাথে এটা হবে B2C। এখন ড্যাফোডিল কম্পিউটার্স 100 কম্পিউটার সেল করলো এডুকেশন মিনিস্ট্রিতে, তাহলে এই রিলেশনশিপটা কি হবে? এডুকেশন মিনিস্ট্রি
100 piece of computer, they sell it to the education ministry. It হবে B2G, government. B2G. Is it clear? যেহেতু মন্ত্রণালয়টা আমাদের গভর্নমেন্টের একটা পার্ট, একটা মন্ত্রণালয়, এডুকেশন মিনিস্ট্রিকে যখন 100টা সেল করলো, এডুকেশন মিনিস্ট্রি তো ওনার নিজের জন্য নেননি, মিনিস্ট্রি ওগুলো ডিস্ট্রিবিউট করবে 10টা করে 10টা ডিফারেন্ট কলেজে বা স্কুলে। ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে মিনিস্ট্রির সাথে স্কুল বা কলেজের রিলেশনশিপটা কি হবে? 10টা করে দিয়ে দিল। G2B, তাই না? কলেজ কি প্রিন্সিপাল স্যার কি একাই 10টা কম্পিউটার ইউজ করবে? না স্যার। তাহলে প্রিন্সিপাল স্যার 10টা কম্পিউটার নিয়ে কি করবে? হয়তো প্রিন্সিপাল স্যারের রুমে একটা, ভাইস প্রিন্সিপালের রুমে একটা, 8টা ল্যাবে দিল, স্টুডেন্ট 8 জন একটা টাইম একটা ল্যাবরেটরিতে ইউজ করতে পারবে। তাহলে এই কলেজের সাথে স্টুডেন্টদের যে রিলেশনশিপটা, বা কলেজের সাথে প্রিন্সিপাল স্যারের বা ভাইস প্রিন্সিপাল স্যারের যে রিলেশনশিপটা, সেটা কি হবে? B2 কি হবে? এটা B2C হবে স্যার, স্টুডেন্টের সাথে হবে। এক্স্যাক্টলি, यस। আমি এটাই জানতে চাচ্ছিলাম তোমরা তাহলে ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমি যেটা কনক্লুড করতে চাচ্ছি, তোমার এই যে B2B, B2C বা C2C, এগুলো আসলে যে ক্লাসিফিকেশন নিয়ে যখন আমরা কথা বলবো এই বিজনেসে, যে এগুলো আসলে ডিফাইন না। এখন ক্লাসিফিকেশন গুলো বেশি কম হতে পারে, ডিপেন্ডস অন দ্য হোয়াট এনভায়রনমেন্ট উই রানিং দ্য বিজনেস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই ই কমার্সের ক্ষেত্রে আর একটা পয়েন্ট বলি। আমি তোমার স্যামসাং এর যে বিষয়টা আসলে বলতেছিলাম একটু আগে, দেখো স্যামসাং কোম্পানি কিন্তু কি বলবো যে খুবই ফেমাস। এত ফেমাস হচ্ছে কেন জানো? ভাই স্যামসাং, আমার হাতে যে মোবাইল আছে স্যামসাং মোবাইল, তোমরা অনেকেই স্যামসাং এর মোবাইল ইউজ করো, স্যামসাং এর বিভিন্ন প্রোডাক্ট ইউজ করো। এরা এই যে কোরিয়ান একটা কোম্পানি, why they become famous all over the globe? কে বলতে পারবা? স্যার তারা কোয়ালিটি ভালো মেইনটেইন করছে। অবশ্যই কোয়ালিটি ভালো মেইনটেইন করছে, আর কি রিজন থাকতে পারে? এর বিহাইন্ড যে রিজনটা, সেটাও কিন্তু সেই ই কমার্স, ওয়েব বেসড। তোমরা জানো যে এই যে ওয়েব বেসড যে কনসেপ্টটা, এটা কিন্তু 1993 তে শুরু হয়। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে 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 কি করা হয় যে বেসিক্যালি টিম বার্নার্লি সায়েন্টিস্ট, উনি কয়েকজন ফিজিসিস্টের জন্য কমিউনিকেট করার জন্য HTML PHP এটাকে ইউজ করে কিছু অ্যাপস তৈরি করে, যেটাতে সায়েন্টিস্টদের মধ্যে কমিউনিকেশন করা হয়। তখন দেখা যায় এই কমিউনিকেশনটা খুবই ইজি, ওয়েব বেসড কমিউনিকেশন। তখন এটা আস্তে আস্তে বিজনেসে অ্যাপ্লাই করা হলো, যার জন্য যখন এটা বিজনেস মোর পপুলার হলো, সাউথ কোরিয়া কিন্তু এইটা নিয়েই তারা খুবই কাজ করে এবং বিভিন্ন বিজনেস সেক্টরে এই ওয়েব পেজের ইমপ্লিমেন্টেশন গুলো করতে থাকে। তার মধ্যে এই যে স্যামসাং কোম্পানিটা, ওয়ান অফ দ্য জায়ান্ট কোম্পানি ইন সাউথ কোরিয়া, রাইট? তারা কি করে, আমার জাস্ট এক্সপেরিয়েন্স শেয়ার করে তোমরা বুঝতে পারবে। 2004 আমার মনে আছে, এখন এটা মার্চ ছিল, মার্চ এপ্রিল, 1 মাস। তখন I got the opportunity to visit in South Korea through the KTS scholarship program, right? Through the World Bank. World Bank একটা scholarship program, আমরা 13টা কান্ট্রি থেকে আমরা পার্টিসিপেন্ট যাই এবং আমাদেরকে ট্রেন আপ করা হয় এই বিজনেস মডেল এন্ড স্ট্র্যাটেজির উপরে। তখনই আমি 2004 কথা বলছি যে এমন একটা অবস্থান 2004 সালে দেখলাম তারা কিভাবে ওয়েব পেজটাকে ইউজ করতেছে। স্যামসাং তারা নিয়ে গেল, তাদের স্যামসাং কোম্পানি ভিজিট করলাম, স্যামসাং এর সিইও আমাদের একটা লেকচার দিল 1 ঘন্টা, এবং তারা আমাদেরকে একটা প্রোডাক্ট দেখালো। প্রোডাক্ট বলতেছি, প্রোডাক্ট বলতে হবে দিস ইজ দ্য আই মার্কেটিং। আই মার্কেটিং মানে তাদের একটা প্রোডাক্ট ওয়েবসাইট, আই মার্কেটিং মানে ইন্টারনেট মার্কেটিং। আই মানে ইন্টারনেট, ইন্টারনেট মার্কেটিং। আমরা ইন্টারনেট মার্কেটিং কি তখন বুঝলাম, ওই ওয়েব পেজটা অ্যাভেলেবেল সারা ওয়ার্ল্ডে, সবাই ওদের স্যামসাং ওয়েবসাইটটা দেখতে পারে এবং যারা তাদের প্রোডাক্ট পারচেস করে, এটা কম্পিউটারে হোক, মোবাইলে হোক, আদার ইলেকট্রনিক্স গুডস হোক,
তারা ওই ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার প্লেস করে। তারা দেখালো সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি, যে আমরা কিভাবে রান করছি। অর্ডার যে প্লেস করে সেই অর্ডার প্লেসের উপর বেস করে তারা প্রোডাক্ট গুলো তৈরি করতেছে। দেন এই প্রোডাক্ট তৈরি করে দে ডেলিভার দ্য প্রোডাক্ট টু দ্য different countries, including Bangladesh, India, Pakistan, and some other countries, even to the African part as well. তাহলে দেখো তাদের কি সুবিধাটা হলো, তখন আমাদের বুঝালো দেখো আমাদের এখন ফিজিক্যালি মুভ করে এখানে বাংলাদেশ বা আফ্রিকা আমাদের যেতে হয় না, আমরা এখানে বসে অর্ডারটা যেটা পাচ্ছি অনলাইনে সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে আমরা শিপমেন্ট গুলো পাঠিয়ে দিচ্ছি, এবং তার অনলাইনের মাধ্যমে মানি রেমিটেন্সটাও হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাহলে তাদের কিন্তু হ্যাসালটা কিন্তু অনেক কমে আসলো। আমি এটা আই এম টকিং অ্যাবাউট দ্য 2004, আর তখনকার দিনে সাউথ কোরিয়া এতটা অ্যাডভান্স অবস্থায় চলে গেছে যেখানে আমরা কিন্তু তখন অনেক ফার বিহাইন্ড। এখন সাউথ কোরিয়ার অবস্থা কিন্তু আরো অনেক অ্যাডভান্স লেভেলে তারা চলে গেছে। কাজেই দে নো the importance of the important, and they are utilizing the internet for their business purpose, business perspective. আমরা কি করি, আমরা ইন্টারনেটের মিস ইউজ করি বাংলাদেশে মোস্ট অফ দ্য ইউজার। দেখো অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে গসিপিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, স্টুডেন্ট গেম খেলতে পড়াশোনা না করে গেমিফিকেশনের মধ্যে এতই হচ্ছে, গেম অ্যাডিকশনের মধ্যে পড়ে যাচ্ছে। সাউথ কোরিয়া তা না, তার প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা সিটিজেনই they're utilizing the internet properly for their business purpose. আমি জাস্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। 2004 I have seen the number of internet density just double of their citizen. তাদের তখন 4 কোটি পপুলেশন ছিল, তাদের ইন্টারনেট কানেকশন ছিল 8 কোটি। কেন? কেন উত্তর দিতে গেলে বলতে হবে যে they could understand the importance of the internet. That is why each and every citizen of South Korea, they were having 2 different internet connection back to 2004. বুঝতে পারছো? কারণ তারা ওই ইন্টারনেটটা কাজে লাগায়, তারা বিজনেস মেক করতো, আর্ন করতো, মানি আর্ন করতো। এবং একটা ছেলে বলো মেয়ে বলো সবাই সমান তালেই তারা ইন্টারনেটটাকে এভাবে ইউজ করে আসছে, পজিটিভলি তা ইউজ করতেছে, এবং তারা ওটাকে তাদের ডেইলি লাইফের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাচ্ছে ইন অল অ্যাসপেক্ট। বুঝতে পারছো? কাজেই আমাদেরকে চিন্তা করতে হবে টেকনোলজিটাকে যখন আমরা ইউজ করি, ইন্টারনেটটাকে যখন ইউজ করি, বি পজিটিভ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য হিউম্যান বিং, বেটারমেন্ট অফ আই মাইসেলফ, উই আওয়ারসেলফ, এন্ড বেটারমেন্ট ফর দ্য সোসাইটি। এইভাবে যদি আমরা একটু চিন্তা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, নিয়ার ফিউচারে আমরাও কিন্তু স্মার্ট বাংলাদেশ আসলে তৈরি করতে পারবো, যেটা আমাদের আসলে ফিউচার গোল অফ দ্য বাংলাদেশ। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি তাহলে আবার স্লাইডে ফিরে আসি, কারণ আমি একটু স্যামসাং এর কথা বলে দিলাম। তারা আসলে 2004 সাল থেকে আজকে হয়তো 2024, 20 বছর আগের কথা বলো। এখন আমরা কিন্তু তাদের ওই 4 সালের অবস্থানেও এখনো আসেনি বাংলাদেশ, আমার দেখা। আসো আমরা আবার ফিরে যাই। তাহলে আমরা একটা নিয়ে আরো ডিসকাশনে আমরা আসবো। এখানে কতগুলো এক্সাম্পল আছে। কটা বাজে? তো টায়ার্ড হয়ে গেলে বলো। আচ্ছা দেখো, এখানে এক্সাম্পল অফ ইলেকট্রনিক কমার্স, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, অ্যামাজন, ইবে এটসেট্রা। এগুলো সম্পর্কে তোমার ফ্যামিলিয়ার, একটু তোমরা গো থ্রু করবা। আমি নেক্সটে যাই। এখন আসো ইলেকট্রনিক্স কমার্স। এখানে দেখো ই কমার্স, নিচে দেওয়া আছে ই বিজনেস। অলরেডি আমরা কিন্তু ডিসকাস করছি। ই কমার্সটা কি? প্রসেস, প্রসেস না? ই কমার্স প্রসেস, আর ই বিজনেসটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ ই কমার্স। কাজে এখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে। দেখো, businesses trading with other businesses and internal process. Internal process, it's internal process. On the other hand, e-business term used interchangeably with e-commerce.
the transformation of key business process through the use of internet technologies. So the e-business is the specific application, and e-business is the broader specific application of e-commerce. And rest of the e-business, for example, e-banking, e-payment, e-security, those are the small type of the application, but definitely the specific application of e-commerce. So the question is, what are the differences between e-commerce and e-business? Can you answer? পারবে? পারবো স্যার, ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো যে আমি একটু আগে বললাম যে ক্যাটাগরিজ অফ ইলেকট্রনিক কমার্স, 5 জেনারেল ই-কমার্স ক্যাটাগরিজ: বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, বিজনেস প্রসেস, কনজিউমার টু কনজিউমার, বিজনেস টু গভর্নমেন্ট। তাহলে এই রিলেশনশিপ গুলো ক্লিয়ার? দেখো তো, বিজনেস টু কনজিউমার তোমরাই তো বললে, তাই না? একটা বিজনেস অর্গানাইজেশন ডিরেক্ট কনজিউমার সাথে কাজ করবে। আর B2B কোনটা হচ্ছে, যেটা ড্যাফোডিল কম্পিউটার্স কথা বললাম, স্যামসাং কোরিয়া অথবা ইন্টেল চায়নার সাথে বিজনেস করে, দ্যাট ইজ দ্য B2B। তারপর কনজিউমার টু C2C, তোমরা এটা বলছো। B2G লাস্টেরটা, বিজনেস টু গভর্নমেন্ট, যখন DCL কম্পিউটার সেল করবে কার কাছে? এডুকেশন মিনিস্ট্রি 100 কম্পিউটার। That relationship is গভর্নমেন্ট টু বিজনেস হয় না? হ্যাঁ, গভর্নমেন্ট টু বিজনেস হয়, বিজনেস টু গভর্নমেন্ট, দুটোই হয়। এখন তুমি উত্তর দাও তো, গভর্নমেন্ট টু বিজনেস কোনটা? একটা এক্সাম্পল দাও। হয়, আমি এগ্রি তোমার সাথে। স্যার এটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি আর কি। হ্যাঁ বলো, তুমি তো রেজ করলাম, বলো। অবশ্যই হয়, আমি এগ্রি তোমার সাথে। গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট থেকে কোনো বিজনেস সেক্টরে কোনো কিছু প্রোভাইড করা হলে সেটা তো গভর্নমেন্ট টু বিজনেস হতে পারে। রাইট। আর তাহলে আবার তো গভর্নমেন্ট টু কনজিউমার হয় কিনা? B2C না, G2C। সরাসরি গভর্নমেন্ট থেকে যদি কোনো স্পেসিফিক পারসনদের দেওয়া হয় তাহলে তো স্যার। তো এক্সাম্পল বাংলাদেশ এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে, বলো। G2C বলো, মুজাহিদুল বলো। পারো, তুমি জানো, আমি জানি। স্যার জানি, কিন্তু স্যার একটু কনফিউজ লাগতেছে, আমি কিভাবে। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও। আর কে বলবা? G2C, এনিওয়ান? মেট্রো রেল। মেট্রো রেল কোনটা? মেট্রো রেল, মেট্রো রেল কি সেটা বলো। সার্ভিসটা যেটা আমাদেরকে প্রোভাইড করতে, সার্ভিস যে কার্ডটা তোমাদেরকে দিচ্ছে মেট্রো রেলের, টিকিট কার্ড না, 500 টাকা দিয়ে কার্ডটা কিনতেছো না, 500 টাকার বিনিময়ে কাস্টমারকে গভর্নমেন্ট একটা কার্ড দিয়েছে। এই কার্ডটাই তুমি ইউজেবল হবে যতদিন পর্যন্ত তোমার 500 থাকবে। তার মানে ওই যে সার্ভিসটা, যে কার্ড টিকেটের, সেটা হচ্ছে G2C। এত কথা বলা কেন? তোমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, ডিজিটাল আইডি কার্ড হয়েছে না, সেটা কি? এটা G2C। তোমাদের বিদেশে যাওয়ার জন্য তোমার পাসপোর্ট আছে না, এটা কি? স্যার এখন সবগুলো যত ইলেকট্রনিক চালু করছে সবগুলোই গভর্নমেন্টের। এই যে তোমার পাসপোর্টটা লাস্ট আমি সংযোজন যেটা বললাম, যে পাসপোর্ট তোমাদের বা আমাদের সবার, তাই না? ডিজিটাল পাসপোর্ট, এটাও তো G2C। ইজ ইট ক্লিয়ার? আমি ইন্ডিভিজুয়াল লেভেলকে দিচ্ছে না গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়াল সিটিজেনকে দিচ্ছে না। কাজেই এটাকে অনেক সময় সিটিজেন না বলে বলা হয় যে গভর্নমেন্ট টু কনজিউমার বলে, সিটিজেন বলে, অর্থ সিটিজেনও বলা হয় কোনো সময়। কাস্টমার যেভাবে সি মিনস আসলে গভর্নমেন্টের সাথে যখন রিলেশনশিপ, তখন সিটিজেন হয় G2C। বাট কাস্টমার কনজিউমার বললে খুব একটা সমস্যা নাই, কারণ তুমি পাসপোর্টটা করে তুমি ইউজ করতেছো, তুমি যে নিচ্ছে সেই ইউজ করে, তাহলে সে তো কনজিউমার হইতেই পারে। ইজ ইট ক্লিয়ার? G2C এটা গভর্নমেন্ট টু সিটিজেন হতে পারে, গভর্নমেন্ট টু কনজিউমার হতে পারে, কোনো সমস্যা নেই। মুজাহিদুল ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। কাজে এখন নিজেরাই বের করতে পারবো আসলে এনভায়রনমেন্ট আমরা কি করছি, কি কাজ হচ্ছে, ওই এনভায়রনমেন্টের উপর বেস করে আসলে এই ক্লাসিফিকেশন গুলো আসবে। কাজেই প্রথমে যে শুরু করলাম ই কমার্সে, কি বললাম? 4টা বললাম যে তোমাদের সেগমেন্ট দেখালাম, সেটা 4টা না, এটা অনেক হতে পারে। ইটস ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট, হাউ উই আর রানিং দ্য বিজনেস।
ক্লিয়ার? জি স্যার। আর এক্সাম্পল দেওয়ার দরকার আছে? আপাতত নাই, নেক্সটে যাই তাহলে। তারপর আমাদের সাপ্লাই ম্যানেজমেন্ট or procurement department are devoted to negotiate purchase transaction with supplier. সাপ্লায়ারদের সাথে কিভাবে হচ্ছে সেটা একটা চেইনের মধ্যে পড়তে পারে। মনে করো তুমি একটা প্রোডাক্ট তৈরি করলা, মানে মেডিসিন, তাই না? এই মেডিসিনটা যখন প্রোডাক্ট তৈরি করলা ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তারা কি ওষুধটা তৈরি করে কি তাদের মধ্যে রেখে দিবে, ডিস্ট্রিবিউট করবে? ডিস্ট্রিবিউট করে, তাই তো? প্রথম কথা, যখন প্রোডাক্টটা তৈরি হয় সেখানে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কাজ করে। আবার যখন এটাকে সেল করা হচ্ছে সেটা একটা কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে কাজ করতেছে। সেটা কেমন? মনে করো বাংলাদেশে কয়টা বিভাগ আছে? 8টা না 9টা? 8টা। 8টা স্যার। আচ্ছা, 8টা বিভাগ হয়। এখন স্কয়ার ফার্মাসিউটিক্যাল তার ওষুধ তৈরি করছে, তারা কি করবে? এই ওষুধটা 8টা ডিভিশনাল টাউনের তাদের রিটেইলারদের কাছে দিবে, তাই তো? এখন ডিভিশনাল টাউন যেটা হয়তো রাজশাহী, সে কি করবে? তারা আবার রিটেল তাদের ডিস্ট্রিক্ট লেভেলের রিটেইলারদের কাছে দিবে, ডিস্ট্রিক্ট লেভেল দিবে উপজেলার কাছে, উপজেলা দিবে একটা ইউনিয়ন লেভেলে, ইউনিয়নে যে হয়তো বা বিভিন্ন সেন্টারে বা ফার্মাসিউটিক্যাল দোকান যেগুলো সেখানে প্রোডাক্ট সেল হবে। তাহলে এই যে একটা আমি চেইন বললাম তোমাদেরকে, তাহলে এখন তোমরাই বলো তো যে এই সেলের যে চেইনটা, এটা তাহলে কি বলবো? B2B বলবো আর B2C বলবো, কি বলবো? কেউ বলতে পারবা? স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে যাবে ডিভিশনাল টাউন, এই রিলেশনশিপটা কি? স্যার এটা B2B। B2B, তার সাথে আবার টু লাগাও, ওখান থেকে আবার B2B, তারপরে আবার B2B, আবার লাস্ট এটাও B2B, তার লাস্টটা যাই হচ্ছে B2C। লাস্টেরটা হবে B2C। তাহলে দেখো এখানে তো তুমি মানে আমাদের গণে বলতে আসছে যে কতগুলো B2C, তাই না? এইটা হচ্ছে ক্লাসিফিকেশন। ইজ ইট ক্লিয়ার? ঠিক যেভাবে ইনফরমেশনটা যাচ্ছে ঠিক উল্টা ওয়েতে কিন্তু আবার ফিডব্যাকটাও চলে আসছে। কারণ সেল হচ্ছে প্রোডাক্টটা বেসিক্যালি যে কোথায়, কনজিউমার লেভেলে, মানে একদম ইউনিয়ন লেভেলে দোকানে যখন যাচ্ছে, তারপর ওই পয়সাটা আসার পর রিটার্ন আসতেছে একের পর এক একদম হেডকোয়ার্টার পর্যন্ত বা মাদার কোম্পানি পর্যন্ত। এটাও কিন্তু একটা চেইন মেনটেন করতেছে। এখানে আমি যেটা বলবো এখানে যে এই যে ক্লাসিফিকেশনের যে ই কমার্সের বিষয়গুলো আছে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে হাউ উই কন্ডাক্ট দ্য বিজনেস, মানে বিজনেসে আমরা কিভাবে কন্ডাক্ট করছি। আমরা পরে আবার ডিটেলস আরো আসবো। আসলে নেক্সট যে আমি স্লাইড দিকে চলে যাই আবার। এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। ডায়াগ্রামটা দেখো যে বিজনেস টু বিজনেস ইলেকট্রনিক কমার্স, এখানে বলা হচ্ছে বিজনেস টু কনজিউমার ইলেকট্রনিক কমার্স, রাইট? তাহলে বিজনেস টু বিজনেস ইলেকট্রনিক কমার্স এবং বিজনেস টু কনজিউমার ইলেকট্রনিক কমার্স, এই দুটার মধ্যে আসলে কি অবস্থানটা তার আমরা একটু দেখি। যে B2B, বিজনেস টু বিজনেস, আর এটা হচ্ছে B2C। এখানে ওভাল শেপটা অনেক বড় B2B তে, আর এখানে দেখো B2C তে ওভাল শেপটা ছোট। তার মানে there is a less opportunities and scope for the B2C. এখানে আমাদের রেভিনিউ যেটা জেনারেট হবে কম্পেয়ার্ড টু দ্য B2B এটা কম, কিন্তু B2C এর স্কোপ এন্ড অপরচুনিটি কিন্তু হিউজ। তোমরা শেপটা দেখে বুঝতে পারতেছো, তাই না? আমাকে বলতে পারবা কেন B2B বিজনেস প্রসেসেস generate more revenue compared to the B2C? কেউ বলতে পারবা? একটা ডায়াগ্রাম দেখলাম, তাই না? স্যার ডায়াগ্রাম প্রোডাক্ট বেশি হবে, সেলিং কিভাবে আর ক্লিয়ার করে বলো, কেন প্রোডাক্ট বেশি সেল হবে?
স্যার B2C যেটা সেটা তো বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। হ্যাঁ, B2B যেটা এটা তো স্যার বিগ ডিল। রাইট। আচ্ছা, আচ্ছা, রাইট। আর বলো। ওকে, তার মানে তুমি যে কথাটা বলতে চাচ্ছ যে এই যে B2B, এটা আসলে প্রোডাক্ট অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হচ্ছে, তো B2C তে কম্পারেটিভলি কম। আমার কোশ্চেনটা হচ্ছে আসলে কেন? তোমার অলরেডি এক্সাম্পল দিচ্ছি, এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা বললাম, তাই না? স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন একটা প্রোডাক্ট তৈরি করবে, ফর এক্সাম্পল প্যারাসিটামল তৈরি করছে, তাদের 8টা ডিভিশন টাউনের জন্য তারা তাদের চাহিদা, তাদের নিড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করলো। প্যারাসিটামল গুলো 8টা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিল। তারা বললো যে আমাদের এই প্যারাসিটামল, একটা প্যারাসিটামলের দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের ডিরেক্ট রিটেলে, তোমাদের জন্য আমরা 90 পয়সা দিলাম। ইজ ইট ক্লিয়ার? তাহলে ওরা 8টা ডিভিশন টাউনে তারা দিয়ে দিল, তারা দিয়ে বললো তোমরা যা ইয়ে দিচ্ছ সেই অ্যামাউন্টটা আমাদের ক্লিয়ার করে দাও। তার 90 টাকা হিসাবে তারা রিটার্ন দিল। আসলে বেসিক্যালি এই যে প্যারাসিটামল, এটা যে তৈরি করা হলো, এর অ্যাকচুয়াল টোটাল কস্টিং ছিল 50 পয়সা। তা সে 8টা ডিভিশনাল টাউনে দিয়ে তো সে খালাস, তাকে তো আর তো কোম্পানিকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কিছু করতে হচ্ছে না, তাই না? তাহলে সে ওইটা দিয়ে আমার সে 40% বিজনেস করে ফেলছে। Am I right? আর তাদের অ্যাকচুয়াল বলতেছে তাদের ভ্যালু মার্কেটে 1 টাকা, তারা 8টা ডিভিশন টাউনে কনসেশনে দিল, 10 পয়সা কনসেশন দিয়ে 90 পয়সা সেল করলো। কিন্তু অ্যাকচুয়ালি তারা প্রোডাক্ট তৈরি করছে, সব কস্ট মিলে এক একটা প্যারাসিটামলের দাম পড়ছে আসলে 50 পয়সা। তারা এক ধাক্কায় তারা 40% প্রফিট করে নিল না? জি স্যার। এগ্রি তো? বিজনেস আসলে এই ধরনের ঘটনাগুলোই ঘটতেছে। তার মানে তাদের হেডেক কম, 5টা ডিভিশন 8টা ডিভিশন টাউনে বুঝাই দিল যে মানিটা নিয়ে চলে আসলো। এখন এই বাকি যে তারা যে 10 পয়সা তাদের জন্য ছাড় দিল, ওই 10 পয়সায় খেলা হবে ব্যবসায়, যারা এখানে বিজনেস সিস্টেম নাই বিজনেসে। তারপর কি হবে, ডিভিশনাল টাউন থেকে যখন ইয়েতে যাবে, কি বলে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে যাবে, ওদেরকে বলো দেখো তোমাদেরকে আমরা 1 টাকা তো আমরা 5 পয়সা ছাড় দিলাম, 95 পয়সায় আমাদের ইয়েটা দিয়ে দাও। তাহলে তারা মোটামুটি 5 পয়সার ব্যবসা পেল। তারপর ডিভিশনাল টাউন থেকে তারপর কোথায় যাবে, উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, তারপর ইউনিয়নের বিভিন্ন দোকানে, ওই বাকি জায়গাগুলোতে হবে বাকি 5 পয়সার গেইন। আমার সাথে এগ্রি কিনা? ইয়েস স্যার। এবং হ্যাঁ, সবচেয়ে বেশি হ্যাসাল হচ্ছে আসলে কোন জায়গাটায়, B2C তে। যে সি যখন নিয়ে যাচ্ছে বিয়ের কাছে লাস্ট একদম স্টেপে, ওখানে তো দোকানে বাকি রাখে না? জি স্যার। সেগুলো রিকভার করাটা ডিফিকাল্ট, বারবার তার নক করতেছে, কমিউনিকেট করতেছে, তাই না? কাজে ওই B2C জায়গাটা সবচেয়ে হ্যাসাল এন্ড লেস প্রফিট, B2C। কিন্তু সবচেয়ে প্রথম যদি মাদার কোম্পানির থেকে যদি আমরা ডিভিশনাল টাউনের B2B এর অবস্থানটা দেখি, এখানে প্রফিটটা কিন্তু সে সবচেয়ে বেশি প্রফিট করে নিয়েছে। কাজে এই কারণে বলা হয় B2B কনসেপ্ট ইজ মোর প্রফিটেবল দেন দ্য B2C। ইজ ইট ক্লিয়ার? কাজেই আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট এখন আসলে আমরা ওইভাবে B2B কনসেপ্টে যেতে পারি নাই। অনেক অর্গানাইজেশন চেষ্টা করে, যদি B2B কনসেপ্টে যাওয়া যায় তাহলে কিন্তু যদি ভালো করে রান করতে পারে কোন বিজনেস অর্গানাইজেশনে, they can get more benefit or they can generate more revenue. Is it clear? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে আসলাম, শেষ করি। এটাও সাউথ কোরিয়ার একটা এক্সাম্পল, আমার হঠাৎ মনে পড়লো। দেখো, আমি সাউথ কোরিয়ার কথা বারবারই কেন বলি, তারা আসলে আমাদেরকে ওই 1 মাসের মধ্যে আমাদেরকে A to Z, তার প্রতিটা পদে পদে তার ই-কমার্সের ইমপ্লিমেন্টেশন, হাঁটতে চলতে ফিরতে, দরজা খুলতে, রুমের ডোর খুলবো, সেখানে তারা মানে ই-কমার্সের বা ই বিজনেসের ইমপ্লিমেন্টেশন করে রাখছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই ডরমিন সিউলে যখন দেখো
গেলাম, এটা একটা ওদের 5 স্টার হোটেল, ওখানে আমাদের পুরো মাসটা জুড়ে রাখছিল 13টা কান্ট্রি 13 জন রিপ্রেজেন্টেটিভকে। এটা সিউলে, ডরমে ইন সিউল হোটেলটার নাম, 12 তলা। তো ওইখানে দেখো আমরা যখন স্টে করতেছিলাম, আমি হঠাৎ ওখানে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে হাউ মাচ দা ইচ কি বলে তোমার রুম রেন্ট। আমি বললাম যে দেখো আমার অন্য কলিগরা তো ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আসতে পারে ইন দ্য নিয়ার ফিউচার, তার কাজেই আমরা কি করতে পারি, তাহলে কত অ্যামাউন্ট হবে আমাকে যদি বলো আমার যদি সুবিধা হয়। সে কি বললো জানো, আমি একটা ইন্ডিভিজুয়াল রুমের জন্য বলছি, সে উত্তর দিল we are not deal with the B2C concept। তার মানে আমি ইন্ডিভিজুয়ালি একটা রুম নিব আমার কলিগের জন্য, তো তারা B2C ওই কনসেপ্টে তারা ডিল করে না বা রুম রেন্ট দেয় না। আমরা এটা কি ধরনের তাহলে কিভাবে তোমরা ডিল করো, ওই ডিল B2B, বিজনেস টু বিজনেস। তারপর আমি তো নতুন আর কি বল বিজনেস টু বিজনেস। তারপরে ওদের সাথে আমি ডিটেলস কথা বলে বুঝলাম, ওরা বলছে দেখো এই হোটেলের মধ্যে নিয়ার অ্যাবাউট 400 কি আছে রুম আছে, 400। এই 400টা রুম, আমি 2004 সালের মার্চ এপ্রিলের কথা বলছি, সেই 400টা রুমই অকুপাই বাই 2 জায়ান্ট জাপানিজ কোম্পানি। তারা কি করছে, দুইটা জাপানিজ কোম্পানি এসে 400 রুম রেন্ট নিয়ে নিছে অল থ্রু দ্য ইয়ার, মানে 1 জানুয়ারি 2004 থেকে 31 ডিসেম্বর 2004। তাহলে কি হলো, এখন গভর্নমেন্ট ছিল তাদেরকে দুইটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। কেন দিয়ে দিল, তাদের ডিলটা ওই 2 কোম্পানির সাথে B2B। তারা বলছে তাহলে 1 বছরের যে রেন্ট আমরা রেন্ট দিয়ে দেবো, তার রেন্টও দিয়ে দিচ্ছে। এখন আসো যে মেইন আসো হাউ দে আর কন্ডাক্টিং দ্য বিজনেস টু ডিফারেন্ট অর্গানাইজেশন। একটা কোম্পানি নিচে প্রায় 250 আর একটা 150। এখন আসলে যে কোম্পানিটা 250 রুম নিয়ে গেছে 360 ডেজের জন্য, পেমেন্ট গভর্নমেন্ট সিলকে দিয়ে দিছে কোম্পানিটা জাপান। কেন, কারণ জাপান কোরিয়া থেকে খুব ক্লোজ ডিস্টেন্স, হিউজ নাম্বার অফ বিজনেস ম্যান ফ্রম দ্য জাপান দে আর ভিজিটিং সাউথ কোরিয়া ইচ এন্ড এভরি ডে। একদিন থাকে বা 2 দিন থাকে, আবার জাপান ব্যাক করে। তাতেই দেখা যাচ্ছে যে তাদের রুম গুলো অলসো দ্য ইয়ার 250-এর মধ্যে প্রায় 200-র মতো প্রতিদিনই ব্যস্ত থাকতেছে। ক্লিয়ার? তাহলে বাকি যে 50-60টা রুম যদি খালি থাকে, তাহলে ওটা কি করতেছে, তখন ওদের সেই 250 ম্যানেজমেন্ট ওই XYZ কোম্পানি তারা কি করতেছে, ওটা ইন্ডিভিজুয়াল অন্য কোম্পানির সাথে কমিউনিকেট করতেছে, আমাদের অমুক ডেটে খালি আছে, তোমরা 10টা রুম নিতে চাও, B2B কনসেপ্টে তোমাদের কাছে 1 মাসের জন্য দিয়ে দেবো, অথবা 15টা রুম দিয়ে দেবো। এইভাবে তাদের ডিলিংস গুলো, তাতে কি দেখা যায় যে এই B2B কনসেপ্টে ওরা হিউজ প্রফিট করতে পারে। আমি গভর্নমেন্ট সিলের এক্সাম্পলটা দিলাম। তারা আসলে এখন সাউথ কোরিয়া যদি যাও, বড় বড় কোম্পানিগুলো তারা আসলে বেসড অন দ্য B2B কনসেপ্ট অর দ্য বিজনেস রাদার দেন দ্য B2C। আমি আগেই বললাম এই গভর্নমেন্ট সিল যদি ইন্ডিভিজুয়াল 400 রুমে 400টা ক্লায়েন্ট আসতেছে, কাস্টমার প্রতিদিন আসতেছে, এটা যদি ম্যানেজ করতে যেত, তাহলে তার কিরকম হ্যাসেল হতো, হিউজ ম্যান পাওয়ারের দরকার হতো। জি স্যার, অনেক ডিফিকাল্ট হয়ে যেত, অনেক ডিফিকাল্ট হয়ে যেত। সেই দিক থেকে যখন গভর্নমেন্ট সিল 2টা জাপানিজ কোম্পানিকে সেল করে দিল, যেহেতু তারা তো নিশ্চিন্ত পুরো বছরের পয়সা তো পেয়ে গেছে, জাপানিজ কোম্পানি কিভাবে ম্যানেজ করে আপ টু দেম। কিন্তু এটাও তাদের জন্য ফিজিবল হচ্ছে। নাহিদ কিছু বলবে? নাহিদ হাসান কিছু বলবে? ও হ্যান্ড রেজ করছিল। এনিওয়ে, তাহলে বিষয়টা দেখো কি দাঁড়াচ্ছে, এই যে গভর্নমেন্ট সিলের ঘটনাটা আমরা যেটা বললাম, তাহলে তারা যে প্রক্রিয়া আসলে বিজনেসটা করতেছে তাদের কিন্তু কোনো হ্যাসেল নাই। কিছুটা হ্যাসেল আছে, সেটা হয়তো জাপানিজ কোম্পানি। বাট জাপানিজ কোম্পানি দেখছে যে তাদের যদি 200 রুমও দিনে রান করে, বা তারা তাদের জাপানিজ গেস্টরা আসে, বাকি 50 যদি এমটিও থাকে, খালিও থাকে, তাতেও তাদের লস নাই। তাদের ডেলিগেটস এসে যদি কোরিয়াতে স্টে করতে, তাহলে এর থেকেও দেখা যাচ্ছে আরো বেশি অ্যামাউন্ট দিতে হতো। কাজেই উইনিং সিচুয়েশন সবাই। আমি যেটা কনক্লুড করতে চাচ্ছি যে এই যে অনলাইন আসার ফলে ই কমার্সের যুগে বা ই বিজনেসের ক্ষেত্রে আসলে বড় বড় জয়েন্ট অর্গানাইজেশন দে থিঙ্ক অ্যাবাউট টু B2B
business rather than the B2C, because the B2B concept is more profitable compared to the B2C. Is it clear? Yes, sir. তুমি চিন্তা করেন গার্মেন্টস সিলের ঘটনাটা বললাম, অথবা আমি আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কথা বললাম, কোন জায়গাটায় মোর প্রফিট করতেছে। অলওয়েজ হ্যাসেল ইজ দ্য B2C। যেখানে B2C যাবে সেখানে হ্যাসেল এবং সেখানে লেস প্রফিট। কারো কোনো কোশ্চেন থাকলে বলো দেখি। আমরা এই পর্যন্ত আজকে রাখলাম। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব। আমরা ইলেকট্রনিক কমার্স এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? এই যে এই পেজটা দিয়ে এখান থেকে স্টপ করলাম। বলো, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমি তো খালি কথা বলে গেলাম, তোমরা বলো। কোন কোয়েশ্চেন আছে? নেই না স্যার। আচ্ছা, আসো আমরা তাহলে অ্যাটেন্ডেন্সের দিকে একটু চলে যাই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আর তাহলে আমরা নেক্সট ক্লাস তাহলে আমরা বুধবার করতেছি ইনশাআল্লাহ আবার। হ্যাঁ, এই উইকসে তারপর থেকে আমরা বুধবারই কন্টিনিউ করব। তোমরা তো এখানে এমএসসি ইন সিএসসি, এমএস ইন এমআইএস কেউ আছো? নেই, ওকে। তাহলে এমএসসি সিএসসি অ্যাটেন্ডেন্সে চলে যাই। আজকে আমাদের ইয়ে হচ্ছে, সরি কোথায় গেলাম? আচ্ছা, আমি নাম ধরে দেখবো না তোমার আইডি নাম্বার বলবো? জানাতুল শরফুল প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট, ওকে। আমি আইডি নাম্বার ধরে বলি। মুজাহিদুল লাস্টে 005। ইয়েস স্যার, প্রেজেন্ট। 007। ইয়েস স্যার। তোমার পুরো নাম কি? কি কবির? সূচনা কবির। সূচনা কবির, মোসাম্মদ সূচনা কবির। 010। প্রেজেন্ট স্যার। আবিদা সুলতানা। 012 রেজাল হোসেন আছো? ইয়েস স্যার। 015 ইয়েস স্যার। সামিয়া, ওকে। 016 ইয়েস স্যার। ফাজলে রাব্বি। 013 কৌশিক। কৌশিককে দেখলাম তো। 023 সরি, কৌশিক আছে? কৌশিক আহমেদ নেই। 025 রবিন রহমান রনি, প্রেজেন্ট স্যার। ওকে। 026 ইয়েস স্যার। ওকে। 027 ইয়েস স্যার। আচ্ছা। 028 সুমায়া। সুমায়া ছিল তো বোধহয়? জি স্যার, সুমায়া ছিল, সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। 023 030 ইয়েস স্যার। আবরার। 031 নফেল আহমেদ শাওন নেই। 034 স্যার, নফেল আহমেদ শাওন একটু ইমার্জেন্সি কারণে হসপিটালে গেছে। ওই আচ্ছা শাওন, আচ্ছা ওকে। আহসান হাবিব। ইয়েস স্যার। তারপর 035 আব্দুল হালিম। 036 সৈকত মজুমদার নাকি সৈকত মজুমদার। 036 040 ইয়েস স্যার। 042 ইয়েস স্যার। তুমি কি শাইখ আহমেদ শোভন? ইয়েস স্যার। ওকে। 044 ইয়েস স্যার। তুমি খোসনুর আলম? জি, খোসনুর আলম স্যার। ওকে। 045 ইয়েস স্যার। সিনথিয়া। 046 ইয়েস স্যার। 047 ইয়েস স্যার। 048 প্রেজেন্ট স্যার। 051 পুষ্পিতা কর্মকার আছে? পুষ্পিতা। 053 ইয়েস স্যার। ওকে। স্যার 036 সৈকত মজুমদার। 036 সৈকত, ডাকলাম তো তোমাকে। হ্যাঁ, আচ্ছা দিয়ে দিছি। স্যার 018 উনি রিকোয়েস্ট করছিলেন, উনি হসপিটালে আছে, কিন্তু ওনাকে তো এখানে হয়তো রেজিস্ট্রেশন কোর্স করা হয়নি দেখাচ্ছে। আচ্ছা, আর কেউ আছে 018 বাদে? স্যার আমারও রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়নি। 022। আচ্ছা, আর কে আছো?
আচ্ছা, আমি এটা সলিউশন দিচ্ছি, দাঁড়াও আমি আসতেছি। এখন তোমরা দুইজন আমি পেলাম। তোমরা যে কাজটা করবে, তোমরা আজকে ছিলে, তোমাদের রেজিস্ট্রেশন যখন হবে অফিসে এসে আমাকে বলে এই ডেটের এটা তোমরা আপডেট করে নিবে। জি স্যার। ক্লিয়ার? তুমি এবং ওই যে আরেকটা স্টুডেন্ট, সে হচ্ছে সোমালিয়ান স্টুডেন্ট বললেন, সে তো একবার বললো না, আমি তো বুঝলাম সেও হসপিটালে গেছে বোধহয়। ওসমান হোসেন, মোহাম্মদ ওসমান হোসেন, কেটা? স্যার উনি সোমালিয়ান না, উনি বাংলাদেশি স্যার, উনিও বাংলাদেশি। আমাদের ক্লাসমেট। ওই যার কথা বললা যে হসপিটালে, এই সে? জি স্যার। ওকে, 018। ঠিক আছে। তাহলে এই দুইজনেরটা যাদের নামটা নেই, আমাকে কাইন্ডলি তোমরা একটু অফিস আওয়ারে নক করো তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার পর, এবং এটা যত দ্রুত পারো এটাকে ক্লিয়ার করবে, তা নাহলে পরে ঝামেলা, পরে দেখা যাবে সিস্টেম লক করে দিবে। আর যেহেতু এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন বা লেট রেজিস্ট্রেশন একটা অপশন আছে, ওই পর্যন্ত হয়তো সিস্টেম ওপেন হবে, তারপর লক করে দিবেন, আমার আর অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ক্লিয়ার? তখন আমি তোমরা ওই সমস্যার মধ্যে পড়বা। কাজেই এটা তোমাদের দায়িত্বে রেখে আমার সাথে কমিউনিকেট করে রেজিস্ট্রেশন হয়েছে, আমি নাম পেলে ডে 1, ওটা তুমি মনে রাখো, আজকের ডে, এটা তোমার ডে 1 এমএসএনসি। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোন কোশ্চেন আছে? তোমরা যে স্লাইডটা দিলাম প্রথম, এটা তোমরা একটু গো থ্রু করো, পরে নেক্সট ক্লাসে আসো, তাহলে আমাদের জন্য ডিসকাশনটা আসলে আরো ইজি হয়ে যাবে। আশা করি এই সাবজেক্ট ভালো লাগবে এবং এটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এটা সময় উপযোগী, কারণ আমাদের সবসময় আসলে এখন এই বিজনেসটাকে এভরিওয়ার উই have to implement, whether it's in education sector, agriculture sector, or business sector, industry, wherever it is. কারণ আমরা তো বলি, আমরা কি আগে বলতাম ডিজিটাল বাংলাদেশ, এখন কি বলি, আমাদের গোলটা কি এখন? স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের বিভিন্ন সেক্টর, এগ্রিকালচার বলো, আমাদের এটাকে অটোমেশন করতে হবে, স্মার্ট করতে হবে। হেলথ সেক্টর থেকে আমাদের স্মার্ট হেলথ সেক্টর করতে হবে। এডুকেশনকেও স্মার্ট এডুকেশন করতে হবে। করতে গেলে সব জায়গায় আসলে অটোমেশন গুলো অ্যাপ্লাই করতে হবে সাকসেসফুলি, তাহলে উইল বিকাম এ কান্ট্রি লাইক স্মার্ট বাংলাদেশ, তাই না? কাজেই আমরা আজকে এই পর্যন্ত রাখি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আপাতত ক্লোজ করে আজকের মতো। কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আজকে বন্ধ অফ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।